নমস্কার, আমি শুভদীপ এবং আপনারা শুনছেন বং স্টোরি সার্কেল। এখানে আমরা গল্প বলে থাকি, অ্যান্ড ইটস এলিমেন্টারি। গোয়েন্দা প্রভুর শার্লক হোমস শুধুমাত্র বং স্টোরি সার্কেলে। আজকে আপনারা শুনছেন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস সমগ্র থেকে নেওয়া গল্প দ্য অ্যাডভেঞ্চার অফ গোল্ডেন পার্সনে। তাহলে আসুন শোনা যাক দ্য অ্যাডভেঞ্চার অফ গোল্ডেন পার্সনে। সাল। বিচার করে দেখতে গেলে আমার মনে হয় ইয়ক্সলে ওল্ড প্লেসের উপসংহারের মতো কোনো কেসেই এতগুলি অসাধারণ পয়েন্টের একত্র সমাবেশ ঘটেনি। এই কেসেই শোচনীয়ভাবে মৃত্যুবরণ করে তরুণ উইলবি স্মিথ। শুধু তাই নয়, এর পর যে পরিস্থিতির উদ্ভব হয় তা থেকে প্রকাশ পায় খুনের কারণ। সে তথ্য যেমন বিচিত্র তেমনই কৌতূহলোদ্দীপক। নভেম্বরের শেষাশেষি সেই রাত্রে প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে উন্মাদ হয়ে উঠেছিল পুরো আকাশ বাতাস। সন্ধ্যে থেকেই চুপচাপ বসেছিলাম আমি আর হোমস। একটা শক্তিশালী লেন্স দিয়ে চামড়ায় খোদাই করা লিপির পাঠোদ্ধারের চেষ্টা করছিল হোমস। বেকার স্ট্রিটের বাইরের রাস্তায় ঝড়ের প্রচণ্ড গর্জন এবং বৃষ্টির প্রবল দাপট জানালায় এসে আছড়ে আছড়ে পড়ছে। আমি জানালার কাছে গিয়ে জনশূন্য রাস্তার দিকে তাকিয়েছিলাম। কাদায় ভরা রাস্তায় আর বাঁধানো চকচকে ফুটপাতে কখনো কখনো আলো ঝলমল করে উঠছে। অক্সফোর্ড স্ট্রিটের ওদিক থেকে একটা মাত্র গাড়ি এগিয়ে আসছে জল কাদা কাটিয়ে। লেন্সটা রেখে দিয়ে প্যালিম্পসেস্টার পাকিয়ে নিয়ে হোমস বলল, ভালোই হয়েছে ওয়াটসন যে এমন একটা রাতে আর আমাদের বেরোতে হয়নি। এক নাগারে বসে যা কাজ করলাম তাই যথেষ্ট। চোখের উপর এতে প্রচণ্ড চাপ পড়ে, জানো তো। যতদূর বুঝছি পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে শুরু করে কোনো মঠের হিসেব হচ্ছে ওটা। তেমন চিত্তাকর্ষক কিছু নয় বলেই মনে হচ্ছে। হঠাৎ বাতাসের গোঙানির মধ্যেই ভেসে এলো খটাখট খটাখট অশ্বক্ষুরধ্বনি এবং পাথুরে রাস্তার ওপর গড়ানো চাকার একটা কর্কশ ঘড়ঘর শব্দ। যে গাড়িটা আমি দেখেছিলাম দূরে সেটাই এসে দাঁড়িয়েছে আমাদের দরজায়। তরতর করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো সরকারি গোয়েন্দা স্ট্যানলি হপকিন্স। চকচকে বর্ষাতি জলজল করতে লাগলো বাতির আলোয়। ভিজে বর্ষাতিটা খুলে ফেলতে আমি তাকে সাহায্য করলাম। হোমস চুল্লি খুঁচিয়ে গনগনা করে তুলল আগুনটা। তারপর বলল, মাই ডিয়ার হপকিন্স, এবার জুতো দুটো খুলে পায়ের আঙুলগুলো একটু গরম করে নাও। আর এই নাও একটা সিগার। এরকম রাতে ডাক্তারদের একটা প্রেসক্রিপশন আছে, জানো তো, গরম জলের সঙ্গে লেবুর রস। খুবই কাজে দেয় ওষুধটা এই ধরনের আবহাওয়ায়। এই ঝড় তুফান মাথায় করে যখন এসেছো তখন কাজটা দরকারি না হয়ে যায় না, কি বলো? বাস্তবিকই তাই মিস্টার হোমস। সারা বিকেলটা দম ফেলবার ফুরসত পাইনি। যাকে বলছি, যে কোনো দৈনিকের শেষ সংস্করণে ইয়ক্সলে কেস সম্পর্কে কিছু দেখেছেন? পঞ্চদশ শতাব্দীর পরের কোনো কিছুই আজ আমি দেখিনি। খুব ছোট খবর, একটা মাত্র প্যারাগ্রাফ, তাও আগাগোড়াই ভুল। অতএব না দেখার জন্য আপনি বঞ্চিত হননি। আমিও উঠে পড়ে লেগেছি এই ব্যাপারটা নিয়ে, কাজে ফাঁক রাখিনি কোথাও। ঘটনাটা ঘটেছে কেন্টে, চ্যাথাম থেকে 7 মাইল দূরে আর রেল স্টেশন থেকে 3 মাইল ভেতরের একটা জায়গায়। 3:15 টেলিগ্রাম পাই আমি। 5টায় পৌঁছই ইয়ক্সলে ওল্ড প্লেসে। সরেজমিন তদন্ত শেষ করে শেষ ট্রেনে ফিরে আসি সেরিং ক্রসে। সেখান থেকেই গাড়ি নিয়ে সিধে আসছি আপনার কাছে। তার মানে আমার বিশ্বাস যে কেসটা সম্বন্ধে তোমার ধারণা এখনো পরিষ্কার হয়নি। সত্যি বলতে ব্যাপারটা ল্যাজামুড়ো কিছুই বুঝে উঠতে পারিনি আমি। দেখে শুনে তো মনে হচ্ছে এই ধরনের বিদঘুটে জটিল কেস নিয়ে কোনোদিনই আমাকে মাথা ঘামাতে হয়নি। কিন্তু আশ্চর্য কি জানেন, প্রথমে কেসটাকে দারুণ সহজ মনে হয়েছিল আমার। ভেবেছিলাম এত সহজ ব্যাপারে কেউই ভুল করতে পারে না। মিস্টার হোমস, মোটিভের নামগন্ধ নেই এই কেসে।
কিন্তু অনেক ভেবেও তো আমি দিশে পাচ্ছি না যে লোকটার ক্ষতি করবার চেষ্টাই বা কেউ করবে কেন। তা ব্যাপারটা শোনাও দেখি। বলছি আমি, আসলে ব্যাপারটা না জলের মতো পরিষ্কার, মানে ঘটনাগুলো। এখন শুধু জানতে চাই যে এসবের আসল মানেটা কি। গল্পটা যতদূর খাড়া করতে পেরেছি তা হলো, কয়েক বছর আগে পল্লী অঞ্চলের এই বাড়িটা কেনেন এক ভদ্রলোক। বাড়িটার নাম ইয়ক্সলে ওল্ড প্লেস। ভদ্রলোকের বয়স হয়েছে। বাড়ি কেনার সময় তার নাম বলেন প্রফেসর কোরাম। প্রফেসর কোরাম রুগ্ন এবং চলাফেরার ক্ষমতা প্রায় নেই বললেই চলে। অর্ধেক সময় থাকেন শয্যায়, বাকি সময়টা হয় বাড়িময় পা টেনে টেনে লাঠি টুকটুক করে বেড়ান, আর না হয় বাদ চেয়ারে বসে হাওয়া খান বাড়ির সামনের জমিতে। আর ওই চেয়ারটা ঠেলে নিয়ে ঘুরে বেড়ায় বাগানের মালিক। প্রতিবেশীদের কয়েকজন খুবই পছন্দ করত তাঁকে, এবং কয়েকবার দেখাও করে গিয়েছিল তাঁর সঙ্গে। মস্ত পণ্ডিত হিসেবে ওই অঞ্চলে তার খুব সুনামও আছে। ঘরকন্যা কাজ দেখাশোনা করার জন্য সংসারে আছে মিসেস মার্কার আর সুজান টার্লটন নামে এক পরিচারিকা। উনি এখানে এসে পৌঁছানোর পর থেকেই এই দুজন রয়েছে তার সঙ্গে। দুজনের স্বভাব চরিত্র অতি চমৎকার। সম্প্রতি পাণ্ডিত্যপূর্ণ একটা গ্রন্থ লিখেছেন প্রফেসর। তাই বছরখানেক আগে তার একজন সেক্রেটারি দরকার হয়। প্রথম দুজনকে নিয়ে সুবিধে করে উঠতে পারেনি প্রফেসর, কিন্তু তৃতীয় জন আসার পর যার পরনায় খুশি হলেন উনি। মিস্টার উইলবি স্মিথ, বয়সে একদম তরুণ। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে সিধে আসে প্রফেসরের চাকরিতে। কাজকর্ম দেখিয়ে দুদিনেই কর্মকর্তার মন মতো হয়ে উঠল সে। সারা সকাল প্রফেসরের ডিকটেশন নেয়াই তার কাজ। রেফারেন্স আর উদ্ধৃতির জন্যে বই হাতড়াতেই কেটে যেত সন্ধেটা, কারণ পরের দিন সকালে দরকার হতো এসব তথ্য। ছেলেবেলায় অ্যাপিংহ্যামে থাকার সময় বা যৌবনে কেমব্রিজে পড়বার সময় কোনোদিনই কোনো সময়ই প্রফেসর কোরামের সঙ্গে ঠোকাঠুকি লাগেনি উইলবি স্মিথের, এবং তার বিরুদ্ধে তার কোনো বিদ্বেষও নেই। আমি তার সার্টিফিকেট ইত্যাদি কাগজপত্র ঘেঁটে দেখলাম। প্রথম থেকেই ভদ্র, শান্তশিষ্ট এবং কঠোর পরিশ্রমী ছাত্র হিসেবে সুনাম কিনেছে সে। কোনো রকম দুর্বলতা দেখা যায়নি তার চরিত্রে। কিন্তু এত গুণ থাকা সত্ত্বেও আজ সকালে এই ছেলেটি মারা গেছে প্রফেসরের পড়ার ঘরে। আর শুধু মারা গেছে নয়, মারা গেছে এমন পরিস্থিতির মধ্যে যে যার ফলে মৃত্যুকে খুন ছাড়া আর কিছুই বলা যায় না। অথচ সারা ইংল্যান্ড তন্ন তন্ন করে খুঁজলেও এর চাইতে স্বয়ংসম্পূর্ণ বা বাইরের প্রভাব বিমুক্ত বাড়ি আর পাবেন না আপনি। সারা হপ্তা কেটে গেলেও অতগুলো লোকের মধ্যে একজনও বাগানের ফটক পেরোয় না। প্রফেসর তো নিজের কাজেই ডুবে থাকেন এবং বাইরের জগৎ সম্বন্ধে বিন্দুমাত্র আগ্রহ রাখেন না। যতটুকু শুনলাম, প্রতিবেশীদের কারোর সঙ্গে আলাপ ছিল না স্মিথ ছেলেটির। কাজেই প্রফেসরের মতোই জীবনযাপন করতে হতো তাকে। কোনো মতেই বাড়ির বাইরে আনা যেত না স্ত্রীলোক দুজনকে। আচ্ছা হ্যাঁ, মালির নাম মটিমার। মটিমারই বাদ চেয়ার ঠেলে নিয়ে বেড়ায়। আগে আর্মিতে ছিল, এখন পেনশন ভোগ করছে। মাটিমারেরও বয়স হয়েছে। ক্রিমিয়া তার মাতৃভূমি এবং স্বভাবটা চমৎকার। বাড়ির মধ্যে সে থাকে না, থাকে বাগানের একদম শেষে 3 ঘরওয়ালা একটা কটেজে। ইয়ক্সলে ওল্ড প্লেসের চৌহদ্দির মধ্যে মানুষ বলতে শুধু এই কজনকেই আপনি পাবেন। আচ্ছা, আরও একটা কথা, বাগানের গেট থেকে মাত্র 100 গজ দূরেই আছে লন্ডন থেকে চ্যাথাম যাওয়ার প্রধান সড়কটা। ছোট হুড়কো দিয়ে আটকানো থাকে ফটকটা, কাজেই যে কোনো বহিরাগতই ভেতরে আসতে পারে বিনা বাধায়। আচ্ছা, এবার শুনুন সুজান টার্লটনের সাক্ষী কি বলছে। এই ব্যাপারে নিশ্চিত কোনো খবর যদি দিতে কেউ পারে তবে সেই সুজান টার্লটন। ঘটনাটা ঘটে দুপুরের আগে 11টা থেকে 12টার মধ্যে। ওপরের তলায় সামনের শোবার ঘরের কতগুলো পর্দা টাঙানো নিয়ে ব্যস্ত ছিল সুজান। প্রফেসর কোরাম বিছানা ছেড়ে ওঠেননি তখনও। আবহাওয়া খারাপ থাকলে কখনো কখনো 12টার আগে শয্যা ত্যাগ করেন না উনি। বাড়ির পেছন দিকে কতগুলো কাজ নিয়ে ব্যস্ত ছিল মিসেস মার্কার। উইলবি স্মিথ ছিল তার শোবার ঘরে। শোবার ঘরটাই সে বসার ঘর হিসেবে ব্যবহার করত। আর সুজান যে ঘরে ছিল, পড়ার ঘরটা ঠিক তার নিচে। ঠিক সেই মুহূর্তে সুজান শুনতে পেল প্যাসেজ বরাবর গিয়ে নিচের পড়ার ঘরে নেমে গেল স্মিথ। স্মিথকে সে দেখেনি বটে, তবে ওরকম চটপটে জোরালো পায়ের চলার শব্দ শুনে নাকি কিছুতেই ভুল হতে পারে না তার। পড়ার ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দও সে শোনেনি। তবে মিনিট খানেক পরেই একটা ভয়াবহ চিৎকার ভেসে আসে নিচের ঘর থেকে। ভাঙা ভাঙা কর্কশ গলায় চিৎকার এমনই বিকট, অদ্ভুত আর অস্বাভাবিক যে চেঁচানিটা পুরুষের কি মহিলার তা বোঝা মুশকিল। সঙ্গে সঙ্গে শোনা যায় ধপ করে একটা ভারী বস্তু পতনের শব্দ। সমস্ত বাড়ি যেন কেঁপে ওঠে, আর তারপরেই সব নিস্তব্ধ।
মুহূর্তের জন্য ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়েছিল সুজান। পরক্ষণেই সাহস ফিরে আসে তার। এক দৌড়ে নেমে আসে সে। পড়ার ঘরের দরজাটা বন্ধ ছিল। সুজানি গিয়ে তা খোলে। ঘরের ভেতরের মেঝের ওপর পড়েছিল মিস্টার উইলবি স্মিথের দেহ। প্রথমে সুজান আঘাতের কোনো চিহ্ন দেখতে পায়নি, কিন্তু দেহটা তুলতে গিয়েই সে দেখতে পায় ঘাড়ের নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে দরদর করে। সামান্য একটু চোট লাগলেও ক্ষতস্থান কিন্তু খুবই গভীর, এবং ওই এক আঘাতেই দু টুকরো হয়ে গেছিল ক্যারোটিড ধমনী। যে হাতিয়ার এই আঘাতের সৃষ্টি তা পড়েছিল তার পাশেই কার্পেটের ওপরে। হাতিয়ারটা গালা শিলমোহর করার একটা ছোট্ট ছুরি। পুরনো কায়দায় সাজানো লেখার টেবিলে এই ধরনের ছুরি হামেশাই দেখতে পাওয়া যায়। ছুরির হাতলটা হাতির দাঁতের এবং ফলাটা বেশ শক্ত। প্রফেসরের নিজের টেবিলে অন্যান্য জিনিসপত্রের মধ্যেই ছুরিটাও ছিল। প্রথমে সুজান ভেবেছিল যে স্মিথ বুঝি মারা গেছে, কিন্তু সামান্য জল নিয়ে ওর কপালে ছিটিয়ে দিতেই মুহূর্তের জন্য চোখ খোলে ও বিড়বিড় করে বলে, প্রফেসর, সেই মেয়েটা। সুজান তো শপথ করে বলতে রাজি আছে যে ঠিক এই শব্দ কটাই উচ্চারণ করেছিল স্মিথ। প্রাণপণে আরও কিছু বলার চেষ্টা করেছিল, ওই ডান হাতটা শূন্যও তুলেছিল। তারপরে নিষ্পন্দ হয়ে যায় তার প্রাণহীন দেহ। ইতিমধ্যে মিসেস মার্কারও পৌঁছেছিল ঘরে, কিন্তু একটু দেরি হয়ে যাওয়ায় ছেলেটির অন্তিম কথা আর শুনতে পায়নি। সুজানকে মৃতদেহের পাশে রেখে ও দৌড়ে যায় প্রফেসরের ঘরে। বিছানায় উঠে বসেছিলেন উনি। নিদারুণ আতঙ্ক আর উত্তেজনার অভিব্যক্তি ফুটে উঠেছিল তার মুখে। হাড় হিম করা ওই চিৎকার শুনেই বোধহয় তার দৃঢ় বিশ্বাস হয়ে গেছিল যে ভয়াবহ একটা কিছু ঘটেছে। মিসেস মার্কারের বেশ মনে আছে, তখনও প্রফেসরের পরনে রাত্রিবাস ছিল। বাস্তবিকই মর্টিমারের সাহায্য ছাড়া তো পোশাক পরিবর্তন করা সম্ভব নয় তার পক্ষে। আচ্ছা, এদিকে মর্টিমারের ওপর আদেশ ছিল দুপুর 12টার সময় আসার। প্রফেসর বলছেন দূর থেকে ভেসে আসে একটা চিৎকার উনি শুনেছেন বটে, কিন্তু তার বেশি আর কিছুই উনি জানেন না। স্মিথ ছেলেটির শেষ কথা কটির কোনো অর্থ উনি বলতে পারলেন না। তার মতে প্রফেসর সেই মেয়েটা কথাটা আসলে নিছক প্রলাপ ছাড়া আর কিছুই নয়। ওর বিশ্বাস উইলবি স্মিথের দুনিয়ায় কোনো শত্রু নেই এবং হত্যার কোনো কারণ দর্শনও সম্ভব নয় তার পক্ষে। প্রথমে উনি মালি মর্টিমারকে পাঠিয়েছিলেন স্থানীয় পুলিশ ডেকে আনতে। একটু পরেই প্রধান কনস্টেবল খবর পাঠায় আমাকে। আমি না যাওয়া পর্যন্ত কোনো জিনিসের নড়চড় হয়নি এবং কড়া হুকুম জারি করা ছিল যেন কেউ ফটক থেকে বাড়িতে আসার পথটার ওপর চলাফেরা না করে। মিস্টার শার্লক হোমস, আপনার থিওরি কাজে লাগার এই ছিল সুবর্ণ সুযোগ। কিছুরই অভাব ছিল না অকুস্থলে। কেবল মিস্টার শার্লক হোমস ছাড়া। যাকে যাক, অকুস্থলে পৌঁছে কাজকর্ম কিরকম করলে সেটাই এবার শোনা যায়। মিস্টার হোমস, প্রথমেই আপনি নকশাটা দেখুন। নকশাটা মোটামুটি হলেও প্রফেসরের পড়ার ঘরের অবস্থান এবং এই কেসের অন্যান্য পয়েন্টগুলো সম্বন্ধে সাধারণ ধারণা আপনি পাবেন এই থেকে। তাতে আমার তদন্তধারা বুঝতে একটু সুবিধা হবে আপনার। নকশাটা অবশ্য খুব পরিষ্কার পরিচ্ছন্ন নয়। যে পয়েন্টগুলো নিতান্ত প্রয়োজনীয় মনে হয়েছে আমার কাছে, শুধু সেগুলোরই ধরে রেখেছি নকশাটাতে। বাকি যা কিছু তা নিজের চোখেই পরে দেখবেন খন। আচ্ছা, প্রথম থেকে শুরু করা যাক। যদি ধরে নিই হত্যাকারী বাইরে থেকে এসেছিল বাড়ির মধ্যে, তাহলে প্রশ্ন উঠছে কিভাবে সে ঢুকলো ভেতরে। আর সে বলতে আমি কিন্তু পুরুষ অথবা নারী উভয়কেই বোঝাচ্ছি। হ্যাঁ, নিঃসন্দেহে সে ঢুকেছে পেছনকার দরজা আর বাগানের পথ দিয়ে, কেননা এই দিক দিয়েই সোজাসুজি আসা যায় পড়ার ঘরে। অন্য কোনো পথ দিয়ে আসা মানে জটিলতা রীতিমতো বৃদ্ধি পাওয়া, কেননা সেক্ষেত্রে অনেক ঘুরে তবে তাকে আসতে হতো। খুনিকে পালাতেও হয়েছে নিশ্চয়ই এই পথ দিয়ে, কেননা ঘর থেকে বেরোবার আর দুটি পথের একটি বন্ধ করেছিল সুজান সিঁড়ি দিয়ে নামবার সময়, আরেকটি পথ তো গেছে সিধে প্রফেসরের শোবার ঘরে। কাজেই সময় নষ্ট না করে তৎক্ষণাৎ আমি বাগানের পথটা নিয়ে পড়লাম। সম্প্রতি বৃষ্টি হওয়ায় জলে প্যাচপ্যাচে হয়েছিল পথটা, সুতরাং সেখানে ছাপ থাকা খুবই স্বাভাবিক। পরীক্ষা শেষে দেখলাম খুবই হুঁশিয়ার আর পাকা ক্রিমিনালের সঙ্গেই কাজে নামতে হয়েছে আমায়। পথের ওপর কোনো রকম পায়ের ছাপের চিহ্ন মাত্র দেখলাম না। রাস্তার ধারে ধারে ঘাসের বর্ডারের ওপর দিয়ে যে কেউ হেঁটে গেছে সেই বিষয়ে অবশ্য কোনো রকম সংশয় আমার নেই। পাছে পায়ের ছাপ থেকে যায় তাই তার এত সতর্কতা। সুস্পষ্ট ছাপ বা ওই জাতীয় কিছুই কিন্তু আমি পাইনি। না পেলেও মারিয়ে যাওয়া ঘাসগুলোর অবস্থা দেখে বুঝেছিলাম কেউ না কেউ হেঁটে গেছে সেখান দিয়ে। সেই যে হত্যাকারী তা বুঝলাম এই কারণে যে
বৃষ্টি হয়েছে রাতে, আর সকালে মালি বা অন্য কেউ হেঁটে যায়নি ওই পথ দিয়ে। এক সেকেন্ড, বাগানের ওই পথটা কোথায় গেছে? বড় রাস্তায়। কত লম্বা ওই পথটা? 100 গজের মতো হবে। পথটা যেখানে ফাটকের মাছ দিয়ে গেছে সেইখানেই তো পায়ের ছাপ পেতে। দুর্ভাগ্যবশত পথের ঠিক ওই জায়গাটাতেই বাঁধিয়ে রাখা হয়েছে টালি দিয়ে। বড় রাস্তায়? না, জলে কাদায় জলাভূমি তৈরি হয়ে গেছে সেখানে। কি বিপদ! আচ্ছা, ঘাসের উপরে ওই ছাপটা দেখে তোমার কি মনে হয়েছিল? লোকটা বাড়ির দিকে আসছিল নাকি বাড়ি থেকে বাইরে যাচ্ছিল? তা বলা মুশকিল। পরিষ্কার ছাপ তো কোথাও পাইনি। বড় পা না ছোট পা? সে পার্থক্য আপনিও ধরতে পারবেন না। তারপর থেকেই তো মুষলধারে বৃষ্টি নেমেছে, আর হ্যারিকেনের মতো তুমুল ঝড় বইতেও শুরু করেছে। পার্চমেন্টের ওই পাণ্ডুলিপির চাইতেও এখন কঠিন হবে ঘাসের উপর ওই পায়ের ছাপের প্রভেদ বের করা। যাক, কি আর করা যাবে। তারপর হকিন্স, তুমি যে কিছুই করতে পারোনি এই ব্যাপারে নিশ্চিত হওয়ার পর তুমি কি করলে শুনি? আমার তো মনে হয় নিশ্চিতভাবে অনেক কিছুই আমি করেছি মিস্টার হোমস। বাইরে থেকে যে কেউ অতি সাবধানে বাড়ির মধ্যে ঢুকেছে তা আমি জেনেছি। এরপর করিডোরটা পরীক্ষা করলাম। নারকেল দড়ির মাদুর বিছানো সেখানে, এবং কোনো রকম ছাপ তার উপর পড়েনি। আর এখান থেকেই এসে পড়লাম ঘরে। অল্প কয়েকটি আসবাব দিয়ে সাজানো ঘর। প্রধান সামগ্রী হলো একটা মস্ত বড় খেলার টেবিলের সঙ্গে লাগোয়া একটা বিউরো। বিউরোর দুপাশে 2 সারি ড্রয়ার, মাঝখানে একটা ছোট্ট কাবার্ড। ড্রয়ারগুলো খোলা ছিল বটে, কিন্তু তালা চাবি দেওয়া ছিল কাবার্ডে। দেখে মনে হলো ড্রয়ারগুলো সবসময় খোলা থাকে ওইভাবে, এবং মূল্যবান কাগজপত্র রাখা হয় না সেখানে। তবে হ্যাঁ, কাবার্ডের মধ্যে কতগুলো দরকারি কাগজপত্র আছে বটে, তবে তাতে এমন কোনো চিহ্ন দেখলাম না যা থেকে অনুমান করা যায় যে কেউ কাবার্ডটা খোলার চেষ্টা করেছিল। প্রফেসরও জানালেন যে কিছুই চুরি যায়নি। কাজেই চুরি চামারি যে একেবারেই হয়নি এ বিষয়ে আমি নিশ্চিত। আচ্ছা, এবার আসা যাক ছেলেটির দেহ প্রসঙ্গে। হ্যাঁ, লাশটা পাওয়া গেছিল বিউরোর কাছেই, একটু বাঁ দিকে চার্টে যেখানে দাগ দিয়েছি, হ্যাঁ ঠিক ওই জায়গাটাতে। ছুরি মারা হয়েছে ঘাড়ের ডান দিকে এবং পেছন থেকে সামনের দিকে। কাজেই সে যে নিজেই নিজেকে ছুরি মারেনি সে বিষয়ে সন্দেহের বিশেষ অবকাশ থাকছে না। ছুরির উপরেও তো পড়ে যেতে পারে। এক্স্যাক্টলি, এ ধারণা আমার মাথাতেও এসেছিল, কিন্তু ছুরিটাকে পড়ে থাকতে দেখলাম দেহের কাছ থেকে বেশ কয়েকটা ফুট দূরে। সুতরাং ওই ধারণা একেবারেই অসম্ভব। আচ্ছা, তারপরেও ধরুন ছেলেটির অন্তিম কথাটা। এবং সবশেষে রয়েছে মৃত ব্যক্তির ডান হাতের মুঠিতে পাওয়া এই অত্যন্ত দরকারি প্রমাণটা। পকেট থেকে একটা ছোট কাগজের প্যাকেট বার করলো স্ট্যানলি হপকিন্স। প্যাকেটটা খুলে ফেলতেই ভেতর থেকে বেরিয়ে পড়ল একটা সোনার পঁচনে চশমা। কালো সিল্কের ছেঁড়া সুতোটা ঝুলছিল চশমার 2 পাশ থেকে। তারপর বলল, উইলবি স্মিথের দৃষ্টিশক্তি বরাবরই খুব ভালো ছিল, কাজেই এই জিনিসটি যে খুনির চোখ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে সেই বিষয়ে কোনো প্রশ্নই থাকতে পারে না। চশমাটা নিজের হাতে তুলে নিল শার্লক হোমস। তারপর অপরিসীম আগ্রহ নিয়ে তন্ময় হয়ে পরীক্ষা করতে লাগলো খুঁটিয়ে খুঁটিয়ে। নাকের ওপর লাগিয়ে কিছু পড়ার চেষ্টাও করলো। তারপর উঠে গেল জানলার কাছে। কিছুক্ষণ তাকিয়ে রইল রাস্তার দিকে। ফিরে এসে বাতির নিচে জোরালো একটা আলোয় উল্টে পাল্টে অতি সূক্ষ্মভাবে কি যেন দেখল। সবশেষে নিঃশব্দে একচোট হেসে নিয়ে টেবিলে বসে পড়ে একটা কাগজে খসখস করে কয়েকটা লাইন লিখে টোকা মেরে কাগজটা এগিয়ে দিল স্ট্যানলি হপকিন্সের দিকে। তোমার জন্য এর বেশি কিছুই আমি আর করতে পারছি না হপকিন্স, তবে কাগজটা তোমার কাজে লাগতে পারে। কাণ্ড দেখে তাজ্জব হয়ে গিয়েছিল গোয়েন্দা প্রবর। এখন কাগজটা তুলে নিয়ে জোরে জোরে পড়তে শুরু করলো। অত্যন্ত মার্জিত স্বভাবের একজন স্ত্রীলোককে আমাদের প্রয়োজন। তার বেশভূষা ভদ্রমহিলার মতো, নাক অসাধারণ রকমের মোটা এবং নাকের দুপাশের 2 চোখ খুবই ঘেঁষা ঘেঁষি। তার কপাল কুঁচকানো, চোখ কুঁচকে তাকানোর অভ্যাস আছে এবং সম্ভবত কাঁধ দুটো গোল। দেখা যাচ্ছে গত কয়েক মাসের মধ্যে অন্ততপক্ষে 2 বার চোখের ডাক্তারের কাছে তাকে যেতে হয়েছে। যেহেতু তার চশমার লেন্সের শক্তি খুবই বেশি এবং যেহেতু চোখের ডাক্তারের সংখ্যা খুব বেশি নেই, সুতরাং
তাকে খুঁজে বার করা বিশেষ কঠিন হবে না। মানে আরে খুবই সহজ সরল আমার এই অনুমান আর আমার এই সিদ্ধান্ত। চশমা ছাড়া এমন কোনো বস্তুই নেই যা থেকে এত ভুরি ভুরি অথচ নিখুঁত সিদ্ধান্ত আদায় করা যায়। আর এই চশমাটা, এটা সত্যি অসাধারণ। এই পেন্সনেটা যে মহিলার, তা বুঝেছি এর হালকা আর সূক্ষ্ম গড়ন দেখে, এবং বিশেষ করে মরবার আগে স্মিথের শেষ কয়েকটি শব্দ থেকে। তার স্বভাব মার্জিত কিনা এবং বেশভূষা ভদ্রচিত কিনা তা বুঝেছি তার এই সোনার চশমা দেখে। চশমাটা কিন্তু নিরেট সোনার এবং খুবই সুন্দরভাবে বাঁধানো। এমন রুচি সুন্দর চশমা যিনি চোখে লাগান, তিনি যে অন্য দিক থেকে অপরিচ্ছন্ন হবেন তা কল্পনাও করা যায় না। চশমাটা চোখে লাগালেই দেখবে যে ক্লিপটা তোমার নাকের পক্ষে কিন্তু খুবই চড়া। তার মানে ভদ্রমহিলার নাকটি গোড়ার দিকে খুবই মোটা। এই ধরনের নাক সাধারণত খুব ছোট আর পুরু হয়, কিন্তু এর অনেক ব্যতিক্রমও আছে। তাই এই পয়েন্টের উপর আমি খুব একটা জোর দিইনি, বা আমার এই অনুমান যে নির্ভুল হবে এমন কথাও বলিনি। এই যে দেখো না, আমার নিজের মুখ তো খুব সরু, কিন্তু তা সত্ত্বেও নাকের উপর চশমা লাগালে কিছুতেই দুটো চোখের তারাকে কাজ দুটোর মাঝামাঝি বা তার কাছাকাছিও নিয়ে আসতে পারছি না। সুতরাং ভদ্রমহিলার চোখ দুটি যে নাকের একদম গা ঘেঁষে, তা বুঝতে আর দেরি হয় না। বর্ষণ পেন্সনেসটা হাতে নিলেই বুঝবে কাজ দুটো কনকেভ অর্থাৎ অবতল, এবং তার পাওয়ার হচ্ছে অস্বাভাবিক রকমের বেশি। সারা জীবন ধরে যে ভদ্রমহিলার দৃষ্টি এতখানি সংকুচিত, তার দেহতেও এমন চাহনির বিশেষ কিছু বৈশিষ্ট্য ফুটে ওঠে। কপালে, চোখের পাতা আর কাঁধ, এই তিনটে জায়গাতেই তার চোখ কুঁচকে তাকানোর বিভিন্ন চিহ্ন দেখা যায়। তোমার যুক্তিতর্ক সবই তো বুঝলাম, কিন্তু ভাই একটা জিনিস তো বুঝলাম না। চোখের ডাক্তারের কাছে যে গত কয়েক মাসের মধ্যে ভদ্রমহিলাকে দুবার যেতে হয়েছে, এই কথাটি কিভাবে আবিষ্কার করলে? সেটাই তো বোধগম্য হলো না। লক্ষ্য করলেই দেখবে যে ক্লিপ দিয়ে চশমাটা নাকে আটকানো থাকে, তাতে ছোট ছোট দুটো কর্কের টুকরো লাগানো আছে, যাতে নাকের উপর চাপ কম পড়ে। এই দুটো কর্কের একটার কিন্তু রং চটে গেছে, কিন্তু অন্যটা তুলনামূলক নতুন। সুতরাং বুঝতেই হবে যে একটা পড়ে যাওয়ার কারণে নতুন আরেকটি লাগানো হয়েছে। পুরোনোটা মনে হয় না কয়েক মাসের বেশি ব্যবহার করা হয়েছিল। আর দুটোই যেরকম অবিকল মিল, তা থেকে বুঝতে হবে যে একই দোকানে দ্বিতীয়টির জন্য যেতে হয়েছিল ভদ্রমহিলাকে। সাবাস, তাক লাগিয়ে দিলেন দেখছি। ভাবুন তো একবার, সব কটা প্রমাণ হাতের মুঠোয় নিয়েও এত খবরের ছিটে ফোঁটাও জানতে পারিনি আমি। অবশ্য আমার ইচ্ছে ছিল লন্ডন শহরের সবগুলো চোখের ডাক্তারখানায় একবার করে ঢু মেরে আসি। তা তো করবেই। ইতিমধ্যে কেসটা সম্পর্কে আমাদের আর কিছু বলবার আছে তোমার? আর কিছুই নেই মিস্টার হোমস। আমার তো মনে হয় আমি যা জানি আপনিও তাই জানেন, হয়তো বেশি জানেন। গ্রামের পথে রেল স্টেশনে কোনো আগন্তুককে দেখা গেছিল কিনা এই সম্বন্ধে খোঁজ আমি নিয়েছিলাম। কাউকে দেখা গেছে বলে তো কোনো খবর এখনো শুনিনি। আর সত্যি বলতে এই খুনটার পেছনে কোনো রকমের উদ্দেশ্যের নামগন্ধ নেই। আর এই না থাকাটাই না বারবার আমার বুদ্ধিশুদ্ধি কেমন গলিয়ে দিচ্ছে। একটা মোটিভের ছায়াটুকু পর্যন্ত কেউ ধরে উঠতে পারলো না। এদিকে অবশ্য তোমায় কোনো সাহায্য করতে আমি পারবো না। আচ্ছা হপকিন্স, তুমি কি চাও আমরা কাল তোমার সঙ্গে আসি? চাওয়াটা যদি আমার পক্ষে অতিরিক্ত না হয় মিস্টার হোমস, তাহলে সত্যি খুব খুশি হয়ে আপনি এলে। সকাল 6টায় চেয়ারিং ক্রস থেকে চ্যাথামের একটা গাড়ি ছাড়ে। 8টা থেকে 9টার মধ্যে আমরা ইয়র্কলি ওল্ড প্লেসে অবশ্যই পৌঁছে যাব। তাহলে সেই গাড়ি ধরবো। প্রচুর কৌতূহলের খোরাক আছে তোমার এই মামলায়। অতি আনন্দের সঙ্গেই আমি তা গ্রহণ করলাম। এখন প্রায় 1টা বাজে। এখন কয়েক ঘন্টা ঘুমের দরকার। ফায়ারপ্লেসের পাশে ওই সোফাতে তুমি ঘুমোতে পারবে তো? বেরোবার সময় না হয় স্পিরিট ল্যাম্পটা জেলে একটু কফি তোমায় খাইয়ে দেবো। পরদিন ঝড় নিজেকে নিঃশেষ করে থেমে গেল, কিন্তু আমরা যখন বেরোলাম প্রচণ্ড ঠান্ডা তখন। শীতের সূর্য উঠল টেমসের বিষণ্ণ জলা এলাকায় আর নিরানন্দ নদীর বিস্তারে। এক ক্লান্তিকর দীর্ঘ পথ পরিক্রমার পরে চ্যাথাম থেকে কয়েক মাইল দূরবর্তী একটা ছোট স্টেশনে আমরা গাড়ি থেকে নামলাম। স্থানীয় এক সরাইখানায় একটা গাড়িতে ঘোড়া জড়ো হচ্ছে। সেই সুযোগে আমরা প্রাতরাশ সেরে শেষ পর্যন্ত পৌঁছলাম ইয়র্কলে ওল্ড প্লেসে।
বাগানের ফটকে দেখা হলো একজন কনস্টেবলের সাথে। কিছু খবর আছে উইলসন? না স্যার। কোনো আগন্তুককে দেখা গেছে এই অঞ্চলে? না স্যার, স্টেশনের কাছে প্রত্যেকেই জোর গলায় বলেছে গতকাল কোনো অচেনা লোকই আসেনি বা ওই পথ দিয়ে যায়নি। আর সরাইখানার হোটেলগুলোতে খোঁজ নিয়েছিলে? হ্যাঁ স্যার, কিন্তু তেমন কাউকে পাওয়া যায়নি। এখান থেকে তো হেঁটেই যাওয়া যায় চ্যাথাম। যে কোনো লোকের পক্ষেই ওখানে থাকা বা সবার অগোচরে ট্রেনে চড়া সম্ভব। মিস্টার হোমস, এই সেই বাগানের পথ। আবার কিন্তু আমি বলছি, গতকাল কোনো চিহ্ন কিন্তু এখানে ছিল না। আচ্ছা, দাগগুলো কোন দিকের ঘাসের উপর দেখেছিলে তুমি? এইদিকে মিস্টার হোমস, ফুলের ঝোপ আর রাস্তার মাঝে এই সরু ঘাসের বর্ডারের ওপর দিয়ে, এই জায়গাটাতে। দাগগুলো এখন আর দেখতে পাচ্ছি না বটে, কিন্তু গতকাল বেশ পরিষ্কার ছিল চিহ্নগুলো। হ্যাঁ হ্যাঁ, এই তো এখান দিয়ে কেউ না কেউ তো গেছে। ঘাসের বর্ডারে ঝুঁকে পড়ে হোমস বলল, খুব হুঁশিয়ার হয়ে পা ফেলেছেন ভদ্রমহিলা। কেননা বেসামাল হলে পায়ের ছাপ থেকে যেত একদিকে রাস্তার উপরে, অপরদিকে পায়ের ছাপ আরো স্পষ্ট হয়ে ফুটে উঠত ওই ফুলের ঝোপের নরম মাটির উপরে। হ্যাঁ স্যার, মেয়েটির মাথা খুবই ঠান্ডা। অভিসন্ধি লুকানো চকিত এক চাহনি ভেসে যেতে দেখলাম হোমসের মুখের ওপর দিয়ে। আচ্ছা, ভদ্রমহিলা এই পথ দিয়ে এসেছেন বলছিলে না? হ্যাঁ স্যার, আর কোনো পথ ছিল না। ঘাসের উপর ওই বর্ডারটার উপর দিয়ে? নিশ্চয়ই তাই মিস্টার হোমস। কাজটা খুবই অসাধারণ, অসাধারণ। বেশ বেশ, আমার মনে হয় পথ দেখা এখন সাঙ্গ হয়েছে। এবার চলো এগিয়ে যাওয়া যায়। বাগানের এই ফটকটা সাধারণত খোলাই থাকে, তাই না? তাহলে তো গটগট করে ঢুকে পড়ার জন্য মেয়েটিকে আর কিছুই করতে হয়নি। তবে খুন করার অভিপ্রায় তার মনে ছিল না। থাকলে উপযুক্ত হাতিয়ার নিয়েই তিনি আসতেন। লেখার টেবিল থেকে ছড়ি তুলে নিতেন না নিশ্চয়ই। এই করিডোর দিয়ে গিয়েছিলেন তিনি। নারকেল দড়ির মাদুরের উপর কোনো পায়ের ছাপই রেখে যান। তারপর এসে পড়লেন পড়ার ঘরে। এখানে কতক্ষণ ছিলেন তিনি, এটা ধরবার কোনো উপায়ই আমাদের নেই। কয়েক মিনিটের বেশি নয় স্যার। আপনাকে বলতে ভুলে গেছিলাম, ওই কাণ্ডের একটু আগেই ঘর পরিষ্কার করার জন্য মিসেস মার্কার এসেছিল। ওই মিনিট 15 ছিল ওই ঘরে। বেশ, তাহলে তো খানিকটা দিশেও পাওয়া যায়। ভদ্রমহিলা এই ঘরে ঢুকে পড়লেন, তারপর কি করলেন? না, এগিয়ে গেলেন লেখার টেবিলটার কাছে। কিন্তু কি জন্য? ড্রয়ারে কিছু রাখবার জন্য কি? তার নেওয়ার মতো যদি কিছু এই ঘরে থাকতো তবে তার তালা চাবি দিয়ে রাখাটাই স্বাভাবিক। না হে না, কাঠের ওই বিউরোটার মধ্যেই কিছু একটা ছিল। আরে, বিউরোটার সামনে এই আঁচড়গুলো কিসের? ওয়াটসন, দেশলাইয়ের কাঠিটা চালাও তো। হপকিন্স, এই আঁচড়ের কথা তুমি আমায় আগে বলনি কেন? সেটাও আমি দেখেছি মিস্টার হোমস, কিন্তু চাবির গর্তের আশেপাশে এই ধরনের আঁচড় তো হামেশাই দেখা যায়। কিন্তু এই দাগটা যে একেবারে আনকোড়া, একদম নতুন। দেখছো না এই কাটা জায়গার তামাটা কিরকম চকচক করছে? আঁচড়টা পুরনো হলে সমস্ত তামার পাতের যা রং, আঁচড়টার রঙও ঠিক তাই হতো। এই যে আমার লেন্সের মধ্যে দিয়ে দেখো, পরীক্ষার দুপাশে যেমন মাটি জমে উঁচু হয়ে থাকে ঠিক তেমনই জমে আছে আঁচড়টার দুদিকে। মিসেস মার্কার এখানে আছে। ঘরে ঢুকলো একজন বিষণ্ণ বদন বৃদ্ধা। হোমস জিজ্ঞাসা করল, আচ্ছা মিসেস মার্কার, এই বিউরোটা ধুলো আপনি আজকে ঝেড়েছিলেন? হ্যাঁ স্যার। এই আঁচড়টা লক্ষ্য করেছিলেন আপনি? না স্যার, করিনি। আমারও তাই বিশ্বাস আপনি করেননি। কেননা ধুলো ঝাড়ার পর বার্নিশের এই কুচোগুলো নিশ্চয়ই এখানে থাকতো না। আচ্ছা, এই বিউরোর চাবিটা কার কাছে থাকে? প্রফেসর তার ঘড়ির চেনের সাথে এটা রাখেন। সাধারণ চাবি কি? না স্যার, চাব কোম্পানির চাবি। বেশ বেশ, মিসেস মার্কার, আপনি এবার আসতে পারেন। বুঝলে হকিন্স, একটু হলেও আমরা এগোতে পেরেছি। সেই ভদ্রমহিলা ঘরে ঢুকলেন এবং বিউরোর কাছে এগিয়ে গেলেন। খুলে ফেলেন এই কাভারটা, অথবা খোলবার চেষ্টা করলেন। এই নিয়ে যখন উনি ব্যস্ত ছিলেন ঠিক তখনই ঘরে ঢুকলেন উইলোবি স্মিথ। তাড়াহুড়ো করে চাবিটা বার করতে গিয়ে পাল্লার খানিকটা আঁচড় ফেলে দিলেন এই চাবি দিয়েই। উইলোবি স্মিথ তখন তাকে চেপে ধরলেন। মরিয়া হয়ে তিনি হাতের কাছে যা পেলেন তাই তুলে নিলেন। দুর্ভাগ্যক্রমে হাতে উঠে এলো এই ছুরিটা।
এবং সঙ্গে সঙ্গেই তাই দিয়ে আঘাত হানলেন উনি স্মিথের উপর। উদ্দেশ্য ছিল কোনো মতে ওর কবল থেকে নিজেকে মুক্ত করে নেওয়া, কিন্তু মারাত্মক ছিল সেই আঘাত। স্মিথ পড়ে যায় আর সেই সুযোগেই ভদ্রমহিলা পালিয়ে যান। যা নিতে তার আগমন যাবার সময় তা নিয়েও যেতে পারেন, আবার নাও নিয়ে যেতে পারেন। সুজান আছে নাকি এখানে? আচ্ছা সুজান, এই চিৎকারটা শোনার পর ওই দরজা দিয়ে কারোর পক্ষে বেরিয়ে যাওয়া সম্ভব ছিল কি? না স্যার, তা অসম্ভব। সিঁড়ি দিয়ে নামতে নামতে প্যাসেজে তাহলে কাউকে না কাউকে দেখতে পেতাম আমি। তাছাড়া দরজাটা তো আদৌ খোলা হয়নি, খুললে আমি নিশ্চয়ই শব্দ শুনতে পেতাম। তাহলে তো পলায়নের পথ সমস্যার মীমাংসা হয়েই গেল। যে পথে ভদ্রমহিলা এসেছিলেন তিনি সেই পথেই প্রস্থানও করেছিলেন, এই সম্বন্ধে আর কোনো সন্দেহই রইল না। আচ্ছা, এই দ্বিতীয় প্যাসেজটা প্রফেসরের ঘরে গেছে তাই না? এদিক দিয়ে বেরোবার পথ আছে নাকি কোনো? না মিস্টার হোমস। আমরা বরং প্রফেসরের ঘরে গিয়ে তার সাথে আলাপ সেরে আসি। আরে হপকিন্স, এটা লক্ষ্য করেছিলে কি? খুব দরকারি একটা পয়েন্ট। প্রফেসরের করিডোরেও দেখছি ঠিক একই রকমের নারকেলের দড়ির মাদুর বিছানো রয়েছে। কিন্তু তাতে কি হয়েছে? কেসটার সঙ্গে এই ব্যাপারে কোনো সম্পর্কই তুমি দেখতে পাচ্ছ না? বেশ বেশ, এর উপরে জোর দিতে চাই না আমি, নিঃসন্দেহে আমারও ভুল হতে পারে, তবুও পয়েন্টটা কিন্তু খুবই ইঙ্গিতময়। চলো এবার আমাদের সঙ্গে প্রফেসরের আলাপ করিয়ে দেবে, চলো। প্যাসেজ বরাবর আমরা এগিয়ে গেলাম। বাগানের পথের দিকে যে প্যাসেজটা গেছে তার যা দৈর্ঘ্য, এটারও তাই। করিডোরের প্রান্তে এক সারি সিঁড়ি উঠে গিয়ে শেষ হয়েছে একটা দরজার সামনে। পথপ্রদর্শক হপকিন্স টোকা দিল দরজায়। তারপর আমাদের নিয়ে ঢুকলো প্রফেসরের শোবার ঘরে। ঘরটা বেজায় বড়, চারিদিকে অগণিত বইয়ের সারি। শেলফ উপচে বইয়ের পাহাড় জমে উঠেছে ঘরের কোণে কোণে এবং আলমারির পায়ের কাছে মেঝের ওপর। বিছানাটা ঘরের ঠিক মাঝখানে। চারিদিকে বালিশ সাজিয়ে তার উপর ভর দিয়ে বসেছিলেন বাড়ির মালিক। এরকম ধরনের অসাধারণ চেহারার লোক আমি কদাচিৎ দেখেছি। হাড় সর্বস্ব রোগা মুখ আর টিয়া পাখির মতো বাঁকানো নাক। রোমশ দুই ভুরুর নিচে গভীর গহ্বরের মধ্যে জ্বলজ্বল করছিল একজোড়া কুচকুচে কালো চোখ। অন্তর্ভেদী দৃষ্টি মেলে আমাদের পানে তাকিয়েছিলেন প্রফেসর। ভদ্রলোকের চুল দাড়ি সবই ধপধপে সাদা, কিন্তু মুখের চারপাশের দাড়িতে হলদে রঙের ছোপ লেগেছিল অদ্ভুতভাবে। সাদা চুলের ঝোপের মধ্যে জ্বলছিল একটা সিগারেটের আগুন। বাসি তামাকের ধোঁয়ার দুর্গন্ধ ভাসছিল ঘরের বাতাসে। হোমসের দিকে ভদ্রলোককে হাত বাড়িয়ে দিতেই দেখলাম নিকোটিনের হলদে রঙের ছোপ তার হাতেও লেগেছে। ধূমপান করেন মিস্টার হোমস? বাছাই করা ইংলিশ বলেন প্রফেসর, কিন্তু উচ্চারণটা অদ্ভুত। একটা সিগারেট নিন অনুগ্রহ করে। আর আপনি জানেন এই সিগারেট আলেকজান্দ্রিয়ার আয়োনাডিস থেকে বিশেষভাবে তৈরি করিয়ে আনানো। একসঙ্গে পাঠায় 1000টা করে, এবং দুঃখের সঙ্গে বলতে হচ্ছে মাসে 2 বার করে আমায় আমদানি করতে হয়। খারাপ খারাপ, খুব খারাপ অভ্যেস মিস্টার হোমস। কিন্তু বোঝেনি তো, বুড়ো মানুষের জীবনে আর কতটুকুই বা আনন্দ। এই তামাক আর আমার কাজ, এছাড়া কি বা আমার অবশিষ্ট আছে বলুন? হোমস একটা সিগারেট ধরিয়ে মসৃণ দৃষ্টিসর নিক্ষেপ করে চলেছিল ঘরের সবকিছুর উপর। প্রফেসর বলে চললেন, বললাম বটে তামাক আর কাজ, কিন্তু এখন রইল শুধুই ওই তামাক। হায়, কি সাংঘাতিক বাধাই না পড়ল। এ হেন একটা দুর্ঘটনার কথা আর কে ভাবতে পেরেছিল? হ্যাঁ, খাসা ছেলেটি। আরে মশাই, আর কয়েক মাস ট্রেনিং দিলেই চমৎকার অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠতে পারত সে। কেসটা সম্বন্ধে আপনার কি মনে হয় মিস্টার হোমস? এখনো কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারিনি। আমরা তো প্রত্যেকে এখনো অন্ধকারে রয়েছি।
এই অন্ধকারের মধ্যে যদি কিছু আলো নিক্ষেপ করতে পারেন তাহলে বাস্তবেই কি কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। আমার মতো এক অকর্মণ্য বইয়ের পোকাকে এই আঘাত প্রায় অবশ করে দিতে বসেছে। সমস্ত চিন্তা শক্তি বিকল হয়ে পড়েছে। কিন্তু আপনি তো কাজের লোক, আপনার দৈনন্দিন জীবনের অংশই এই যে কোনো জরুরি ব্যাপারেই আপনি মানসিক ভারসাম্য বজায় রাখতে পারেন। আমাদের খুবই সৌভাগ্য আপনাকে আমাদের কাছে যে পেয়েছি। এমনিতেই আমি রুগ্ন, স্বাস্থ্য খুবই দুর্বল, তার উপর আমার অ্যাসিস্ট্যান্টকেও সরিয়ে নেওয়া হলো আমার কাছ থেকে। পাশের টেবিলের উপর ওই যে কাগজের স্তূপ, ওগুলো হলো আমার কর্মফলের একাংশ। সিরিয়া আর মিশরের খ্রিস্টানদের ভাষায় লেখা মঠে পাওয়া কাগজপত্রের আমার বিশ্লেষণ এটা। ধর্ম সম্বন্ধীয় মতবাদের একেবারে বুনিয়াদে আঘাত পড়বে এর ফলে। কিন্তু এখন জানি না এত কাজ আমি এই ভাঙা শরীর নিয়ে সমাপ্ত করতে পারবো কি না। আরে মিস্টার হোমস, আপনি তো দেখছি আমার চাইতেও তাড়াতাড়ি ধূমপান করেন। এই বিষয়ে আমাকেও রসিক বলতে পারেন আপনি। সুদীর্ঘ সওয়াল জবাবের ঝামেলায় আপনাকে আমি বিব্রত করব না প্রফেসর কৌরাম, কেননা আমি আগেই শুনেছি খুনের সময় আপনি শয্যায় ছিলেন এবং এই সম্পর্কে কিছুই আপনি জানেন না। সুতরাং একটা মাত্রই কথা আপনাকে জিজ্ঞাসা করব। বেচারা ছেলেটি মরবার সময় বলে গিয়েছিল প্রফেসর সেই মেয়েটা, এই সম্বন্ধে আপনার কিছু বলার আছে কি? সুজান পল্লী অঞ্চলের মেয়ে। এ শ্রেণীর মেয়েদের অবিশ্বাস্য রকমের নির্বুদ্ধিতার কথা তো আপনার জানা নেই। আমার মনে হয় অন্তিম সময়ে বেচারা স্মিথ প্রলাপের ঘোরে বিড়বিড় করে অবদ্ধ অস্পষ্ট কিছু বলে গেছে, আর এই মেয়েটা তাকেই সাজিয়ে গুছিয়ে একটা 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 অর্থহীন খবর তৈরি করে নিয়েছে। বটে। আচ্ছা, এই ট্র্যাজেডিটা সম্পর্কে আপনার নিজের কোনো ব্যাখ্যা আছে? খুব সম্ভব দুর্ঘটনা। সম্ভবত শুধু নিজেদের মধ্যেই বলতে সাহস পাচ্ছি যে এটা হয়তো একটা আত্মহত্যা। অনেক রকম লুকোনো কষ্ট থাকে তো তরুণদের মনে, হৃদয় সম্পর্কিত অনেক ব্যাপার। কোনোদিনই সেসব আমরা জানতে পারিনি। খুনের চাইতে বরং এই ধারণাটার খানিকটা মানে আছে। কিন্তু এই পেন্সনের চশমাটা? ও নেহাতি ছাত্র, আমি শুধু স্বপ্নই দেখি। বাস্তব জীবনের সমস্যা ব্যাখ্যা করার মতো যোগ্যতা আমার নেই। কিন্তু তবুও মাই ফ্রেন্ড, আমরা জানি ভালোবাসার পরিণতি মাঝে মাঝে বড় বিচিত্র আকার ধারণ করে। সে যাই হোক, আর একটা সিগারেট নিন। এই জিনিস সেরকম সমাদর পাচ্ছে দেখলেও আনন্দ হয়। হাত পাখা, দস্তানা, চশমা, জীবনদীপ নিভিয়ে দেওয়ার সময়ের প্রতীক হিসেবে বা সম্পদ হিসেবে কে যে কোন জিনিসটা নিয়ে যাবে তা কি কেউ বলতে পারে? এই ভদ্রলোক ঘাসের উপর পায়ের ছাপের কথা বলছিলেন, কিন্তু যাই বলুন ও বিষয়ে ভুল হওয়াটাই খুব সহজ। আর ছুরিটা পড়ে যাওয়ার সময় অনায়াসেই তো দূরে ছুঁড়ে ফেলে দিতে পারে হতভাগা স্মিথ। খুব সম্ভব ছেলে মানুষের মতো কথা বলছি আমি জানি, কিন্তু আমার মতে নিজের হাতেই নিয়তির বিধান মেনে নিয়েছে উইলৌবি স্মিথ। প্রফেসর কৌরাম, বিরুর ওই কাভারটার ভিতরে ঠিক কি ছিল বলুন তো? চোরের উপকারে আসার মতো কিছুই ছিল না। পারিবারিক কাগজপত্র, আমার স্ত্রীর চিঠি, ইউনিভার্সিটির দেওয়া সম্মানপত্র, ডিপ্লোমার গাদা, এই সব। এই নিন চাবি, নিজেই দেখে আসুন খন। না, বিউরোটা কেটে কোনো কাজ হবে বলে আমি মনে করি না। আমি বরং বাগানে গিয়ে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে সমস্ত ব্যাপারটা নিয়ে ভেবে দেখি। আপনার ওই আত্মহত্যার থিওরিটা নিয়ে আমার তেমন কিছুই বলবার নেই। যাই হোক, অনেক উৎপাত করে গেলাম আপনাকে, ক্ষমা করবেন প্রফেসর কৌরাম। লাঞ্চের পর না হয় আরেকবার বিরক্ত করবো আপনাকে। ঠিক 2টোর সময় আবার আসবো। ইতিমধ্যে যদি কিছু ঘটে তার রিপোর্টও দিয়ে যাব আপনাকে। আশ্চর্য রকম অন্যমনস্ক দেখলাম হোমসকে।
বেশ কিছুক্ষণ আমরা নীরবে পায়চারি করতে লাগলাম বাগানের পথের এ মোড় থেকে ও মোড় পর্যন্ত। অবশেষে আমি জিজ্ঞাসা করলাম, কোনো সূত্র পেয়েছ নাকি হোমস? তা নির্ভর করছে আমি যে চুরুটগুলো খেয়ে এলাম তার উপর। এমনও হতে পারে যে আগাগোড়াই আমি ভুল করছি, ওই চুরুটগুলোই আমাকে তা দেখিয়ে দেয়। বিস্ময়ে চেঁচিয়ে উঠলাম আমি। মাই ডিয়ার হোমস, তুমি জানছো কি করে যে... আহা বেশ বেশ, নিজের চোখেই না হয় দেখবে সব, না হলে কোনো ক্ষতি তো নেই, চোখের ডাক্তারের ক্লু তো রয়েছে। ফিরে এসে তাই নিয়ে কাজ চালানো যাবে এখন। কিন্তু সোজা পথ যখন দেখতে পেয়েছি তখন তার সুযোগ তো আমি নেবই। ওই তো মিসেস মার্কার রয়েছেন, চলো হে, মিনিট কয়েক কথাবার্তা বলে কিছু খবর টবর জানা যাক ওনার থেকে। এর আগে আমি হয়তো বলেছি যে ইচ্ছে করলে আশ্চর্য উপায়ে মেয়েদের মন জয় করতে পারত হোমস, এবং অনায়াসে অতি অল্প সময়ের মধ্যে তাদের আস্থাভাজন হয়ে উঠত সে। এক্ষেত্রেও 5 মিনিট বললেও দেখলাম তার অর্ধেক সময়ের মধ্যেই মিস মার্কারের বিশ্বাসের পাত্র হয়ে উঠেছে সে, এবং এমনভাবে গল্প করতে শুরু করে দিয়েছে যেন কত বছর ধরেই তার সঙ্গে পরিচয় হোমসের। হ্যাঁ মিস্টার হোমস, আপনি যা বললেন তা সত্যি। ভীষণ ধূমপান করেন উনি, সারাদিন তো বটেই, এমনকি কখনো কখনো রাত্রেও। একদিন সকালে ওর ঘরটা আমি দেখেছিলাম স্যার, কি বলবো, দেখলে পরে আপনার মনে হতো যেন লন্ডনের কুয়াশা দেখছেন। বেচারি মিস্টার স্মিথও সিগারেট খেতেন, তবে প্রফেসরের মতো এতটা খারাপ স্মোকার উনি ছিলেন না। এত সিগারেট খেয়ে ওর শরীরের ক্ষতি হয়েছে না উন্নতি, সেটা আমি জানি না। ও, কিন্তু এতে খিদে নষ্ট হয়ে যায় যে। তা হবে, আমি অবশ্য কিছু বুঝি না স্যার। আমার তো মনে হয় খাওয়ার সময় নামমাত্রই খান প্রফেসর, তাই নয় কি? ঠিক নেই, কখনো বেশি কখনো কম। আমি বাজি ফেলে বলতে পারি মিসেস মার্কার, আর সকালে উনি ব্রেকফাস্ট খাননি। তাছাড়া যে পরিমাণ চুরুট ওনাকে খেতে দেখলাম, ওর পরে লাঞ্চও উনি ছোবেন বলে মনে হয় না আমার। সবই ভুল বললেন স্যার, আজ সকালেই তো আশ্চর্য রকমের বেশি ব্রেকফাস্ট খেয়েছেন উনি। এরকম খাওয়া খেতে আগে কখনো তাকে দেখেছি বলে মনে পড়ে না। লাঞ্চের জন্য একটা পুরো ডিশ ভর্তি কাটলেটের অর্ডারও দিয়েছেন উনি। আমি তো নিজেই অবাক হয়ে গেছি ওর খাওয়া দেখে। গতকাল এ ঘরে এসে মেজের ওপর মিস্টার স্মিথের দেহ দেখার পর থেকে খাবারের দিকে তাকাতেও পারছি না আমি। যাকগে, সব রকম মিশিয়েই তো এই সংসার, তাই বুঝি এত কাণ্ডের পরেও খিদে মরতে দেননি প্রফেসর। সারা সকালটা বাগানে হাওয়া খেয়েই কাটিয়ে দিলাম। স্ট্যানলি হপকিন্স গ্রামে গেছিল। আগের দিন সকালে চ্যাথাম রোডে একজন অজ্ঞাত স্ত্রীলোককে কয়েকজন ছেলে মেয়ে দেখেছিল। এমনই একটা গুজব ছড়িয়ে পড়ায় খোঁজ করতে গেছিল সে। আর আমার বন্ধুটিকে দেখে মনে হচ্ছিল যেন তার সমস্ত উৎসাহ উদ্দীপনা এক ফুৎকারে শূন্যে মিলিয়ে গেছে। এরকমভাবে মনমরা হয়ে কোনো কেস নাড়াচাড়া করতে ওকে আমি আগে দেখিনি। এমনকি হপকিন্স এসে যখন খবর দিল যে হোমসের বর্ণনার সঙ্গে হুবহু মিলে যায় এমনই একজন চশমা পরা বা পঁচনে চোখে স্ত্রীলোককে আগের দিন সকালে বাচ্চারা সত্যি সত্যিই দেখেছে এই চ্যাথাম রোডেই, তখনও তার মনে কোনো রকম নিবিড় আগ্রহের সঞ্চার হয়েছে বলে আমার মনে হলো না। বরং তার অধিকতর মনোযোগ দেখা গেল সুজানের আনা খবরে। লাঞ্চের সময় সুজানই পরিবেশন করছিল আমাদের। নিজে থেকেই সে খবরটা দিল। গতকাল মিস্টার স্মিথ বোধহয় বেরিয়েছিলেন কিছুক্ষণের জন্য। খুন হওয়ার আধ ঘন্টা আগে ফিরে আসে সে। এই খবরের সঙ্গে আসল ঘটনার কি সম্পর্ক সেটা আমি বুঝতে পারলাম না, কিন্তু বেশ বুঝলাম আগে থেকেই মস্তিষ্কের মধ্যে গড়ে নেওয়া অসাধারণ ছকের মধ্যে এই খবরটাকেও বেমালুম জোড়া লাগিয়ে দিল হোমস। হঠাৎ সে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বাইরের দিকে তাকালো। জেন্টলম্যান, 2টো বাজে, এবার ওপরে গিয়ে আমাদের প্রফেসর বন্ধুর সঙ্গে এই ব্যাপারটার একটা ফয়সলা করে ফেলা যায়, কি বলো? চলো। সবে লাঞ্চ শেষ করেছিলেন বৃদ্ধ প্রফেসর। খালি ডিশগুলো দেখেই বুঝলাম যে মিসেস মার্কার তার চমৎকার ক্ষুধা সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তা সম্পূর্ণ সত্য। ধবধবে সাদা কেশ দুলিয়ে
ঝকঝকে চোখের জ্বলন্ত দৃষ্টিটা আমাদের ওপর রাখতেই তাকে দেখে মনে হলো যেন বাস্তবে কি কোনো ঐন্দ্রজালিকের মূর্তি দেখছি। চিরন্তন সিগারেটটা তখনও ধুমোদ্গীরণ করে যাচ্ছিল তার মুখ থেকে। পোশাক পরিবর্তন করে আগুনের পাশে হাতলওয়ালা একটা চেয়ারে তিনি বসেছিলেন। তারপর মিস্টার হোমস রহস্যের সমাধান করতে পারলেন? এই বলে পাশের টেবিলে রাখা সিগারেটের মস্ত বড় টিনটা তিনি এগিয়ে দিলেন হোমসের দিকে। সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিল হোমস এবং হাতে ঠোকাঠুকি লেগে টেবিলের কিনারায় উল্টে গেল বাক্সটা। মিনিট খানেক কি দুয়েকের জন্য প্রত্যেকেই হামাগুড়ি দিতে লাগলাম কার্পেটের ওপর এবং ছড়ানো সিগারেটগুলো উদ্ধার করে আনতে লাগলাম অসম্ভব সব কোণ থেকে। উঠেই দেখলাম চকচক করছে হোমসের দুই চোখ এবং রঙের ছোঁয়া লেগেছে তার গালে। কেবলমাত্র কোনো চরম মুহূর্তেই অমন লড়াইয়ের চিহ্ন তার মধ্যে দেখেছি। হোমস বলল, হ্যাঁ, এই রহস্যের মর্মোদ্ঘাটন আমি করে ফেলেছি। সবিস্ময়ে তাকিয়ে রইলাম আমি আর স্ট্যানলি হপকিন্স। বৃদ্ধ প্রফেসরের রুগ্ন মুখের রেখায় রেখায় বিদ্রূপের মতো এক অভিব্যক্তি ফুটে উঠল। তিনি বললেন, সত্যি বাগানের মধ্যে নাকি? না, এইখানেই। এখানে? কখন? এই মুহূর্তেই প্রফেসর। হ্যাঁ, নিশ্চয়ই তামাশা করছেন মিস্টার শার্লক হোমস। বলতে বাধ্য হচ্ছি, এতখানি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এভাবে কথা বলা শোভা পায় না আপনার। আমার যুক্তি শৃঙ্খলের প্রতিটা অংশ আমি নিজেই জোড়া লাগিয়েছি এবং প্রতিটা জোর আমি নিজে পরখ করেও দেখেছি। প্রফেসর কোরাম, আমার হিসেব নির্ভুল। আপনার মোটিভ কি অথবা এই অদ্ভুত ব্যাপারে কি কি চরিত্রে আপনি অভিনয় করেছেন তা এখন আমি বলতে পারছি না, তবে খুব সম্ভবত মিনিট কয়েকের মধ্যেই আপনার নিজের মুখেই তা আমি শুনতে পারবো। ইতিমধ্যে অতীতের ঘটনাগুলি জোড়াতালি লাগিয়েই আপনার সামনে খাড়া করছি এবং করছি তা আপনার ভালোর জন্যই। সব শোনার পরেই ধরতে পারবেন কোন কোন তথ্যগুলো এখনও আমার দরকার। গতকাল আপনার পড়ার ঘরে প্রবেশ করেছিলেন এক ভদ্রমহিলা। আপনার বিউরোতে রাখা বিশেষ কতকগুলো দলিল দস্তাবেজ হস্তগত করার অভিপ্রায় নিয়েই এসেছিলেন তিনি। সঙ্গে এনেছিলেন তার নিজের চাবি। আপনার চাবিটা পরীক্ষা করে দেখলাম যে বার্নিশের উপর আঁচড় কাটার যে সামান্য বিবর্ণতা ফুটে ওঠা উচিত, আপনার চাবিতে কিন্তু তা নেই। কাজে এই কাজে আপনি কোনো সাহায্যই করেননি। প্রমাণ যা পাচ্ছি দেখে বুঝেছি উনি এসেছিলেন আপনার অজ্ঞাতসারে আপনারই কোনো জিনিস সরিয়ে নিয়ে যেতে। ভারী ইন্টারেস্টিং আর শিক্ষামূলক তো। আর কিছু বলার নেই আপনার? ভদ্রমহিলার অস্তিত্ব যখন আবিষ্কার করেছেন তখন তিনি গেলেন কোথায় তাও নিশ্চয়ই বলতে পারবেন। চেষ্টা করব প্রফেসর। প্রথমেই বলি, আপনার সেক্রেটারি তাকে পাকড়াও করে এবং করতেই উনি তার কবলমুক্ত হওয়ার উদ্দেশ্যে ছুরি মারেন তাকে। এই বিপর্যয়কে একটি শোচনীয় দুর্ঘটনা ছাড়া আর অন্য কিছুই বলতে রাজি নই আমি। কেননা আমার দৃঢ় বিশ্বাস এরকম কোনো মারাত্মক চোট দেওয়ার উদ্দেশ্য নিয়ে ভদ্রমহিলা ছুরিটা চালাননি। গুপ্ত হত্যা যে করতে আসে সে কখনোই নিরস্ত্র হয়ে আসে না। খুন খারাপি দেখেই দারুণ আতঙ্কে অভিভূত হয়ে পড়েন তিনি। ক্ষিপ্তের মতোই এই শোচনীয় স্থল ছেড়ে তীর বেগে বেরিয়ে যান বাইরে। দুর্ভাগ্যবশত ঝাপটাঝাপটি করার সময় ওনার পেন্সনেটা খোয়া যায়। দৃষ্টিশক্তি তার অতি ক্ষীণ এবং দূরের জিনিস তিনি একেবারেই দেখতে পান না বললেই চলে। কাজে চশমাটা হারিয়ে সত্যি সত্যি উনি খুব অসহায় হয়ে পড়েন। করিডোর দিয়ে দৌড়াতে লাগলেন উনি। ভেবেছিলেন এই পথ দিয়েই তিনি ঘরে ঢুকেছিলেন আসবার সময়। একই রকম দেখতে নারকেল দড়ির মাদুর বিছানো ছিল দুটো করিডোরে। যখন বুঝলেন যে তিনি ভুল পথে এসেছেন তখন খুবই দেরি হয়ে গেছে এবং পিছিয়ে যাওয়ার পথও তখন বন্ধ। এই রকম পরিস্থিতিতে কি করা উচিত তার? যে পথে এসেছিলেন সেই পথে যাওয়াটা সম্ভবই ছিল না এবং যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে থাকাটাও তখন আর নিরাপদ নয়। তাকে তখন এগিয়ে যেতে হবে, সামনে যাই থাকুক না কেন। এগিয়েই গেলেন উনি। কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে একটা দরজা ঠেলে খুলে ফেলতেই এসে পড়লেন আপনার ঘরে। চমৎকার মিস্টার হোমস, আগা গোড়া সুন্দর বলে গেলেন কেমন, হ্যাঁ? কিন্তু আপনার এই অতি আশ্চর্য থিওরিতে ছোট্ট একটা কাঁটা থেকে গেছে।
আমি নিজে হাজির ছিলাম এই ঘরে, সারাদিনের মধ্যে একবারও বাইরে যাইনি। আমার তা অজানা নয় প্রফেসর কৌরাম। তাই বুঝি আপনি বলতে চান যে বিছানায় শুয়ে থেকেও ঘরে একটা স্ত্রীলোক ঢুকেছিল কিনা আমি জানতে পারিনি? আমি কখনোই তা বলতে চাইনি প্রফেসর। আপনি জানতেন তিনি ঘরে ঢুকেছেন, তার সঙ্গে আপনি কথা বলেছেন, তাকে চিনতেও পেরেছেন এবং তাকে গা ঢাকা দিতে আপনি সাহায্যও করেছিলেন। আপনি উন্মাদ, উন্মাদ, বিকৃত মস্তিষ্ক লোকের মতো কথা বলছেন আপনি। আমি তাকে পালাতে সাহায্য করেছি? কোথায় কোথায় তিনি? ওইখানে প্রফেসর। এই বলে ঘরের কোণে একটা উঁচু বুককেসের দিকে আঙুল তুলে দেখালো হোমস। ভয়াবহ একটা স্নায়বিক আক্ষেপ ভেসে গেল প্রফেসরের ভয়ঙ্কর মুখের ওপর দিয়ে। 2 হাত শূন্যে ছুঁড়ে ধপ করে তিনি বসে পড়লেন চেয়ারে। ঠিক সেই মুহূর্তে আলমারিটা খুলে গেল এবং সেখান থেকে একজন ভদ্র মহিলা বেরিয়ে এলেন। অদ্ভুত বিদেশি উচ্চারণে চিৎকার করে ভদ্রমহিলা বলে উঠলেন, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, এই যে আমি। ধুলোয় বাদামে হয়ে উঠেছিল ওনার মুখ। গোপন স্থানের দেওয়ালের মাকড়সার জালে আচ্ছন্ন হয়ে গিয়েছিল আপাদমস্তক। কালিঝুলির ছাপ তার মুখেও লেগেছিল। কোনো মতেই তাকে সুশ্রী বলা চলে না। হোমস যেরকমটি বর্ণনা দিয়েছিল তার চেহারার, হুবহু সেই সমস্ত বৈশিষ্ট্যই দেখলাম তার দেহে, চোখে এবং মুখে। বাড়তির মধ্যে ছিল লম্বা থুতনি, খানিকটা স্বাভাবিক এবং একগুঁয়েমি ভাব। প্রায়ন্ধতার জন্য আর খানিকটা অন্ধকার থেকে আলোয় বেরিয়ে আসার জন্য চোখটা মিটমিট করে তিনি আশেপাশে তাকাচ্ছিলেন। দেখতে চেষ্টা করছিলেন আমরা কে এবং কোথায় রয়েছি। এসব অসুবিধে থাকা সত্ত্বেও কিন্তু একটা বনেদিয়ানার ছাপ ফুটে উঠেছিল ভদ্রলোকের চেহারায়, উদ্ধত চিবুকের সাহসিকতায় আর উন্নত শিরে। দেখলেই সম্ভ্রম বোধ জাগে, যেন বাধ্য করে শ্রদ্ধা আর প্রশংসা জানাতে। স্ট্যানলি হপকিন্স তার বাহুর ওপরে হাত রেখে বন্দী হিসাবে দাবি করল তাকে, কিন্তু আলতোভাবে ওকে সরিয়ে দিলেন ভদ্রমহিলা। এমন কর্তৃত্বব্যঞ্জক মর্যাদার সঙ্গে সরিয়ে দিলেন যে অবাধ্য হতে সাহস করল না হপকিন্স। চেয়ারে এলিয়ে পড়েছিলেন বৃদ্ধ প্রফেসর। দারুণ আক্ষেপে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছিল, অকুঞ্চিত হয়ে উঠছিল তার মুখের প্রতিটি মাংসপেশি। উদ্বিগ্ন চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন তিনি ভদ্রমহিলার দিকে। ভদ্রমহিলা বললেন, হ্যাঁ স্যার, আমি আপনার বন্দী। যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখান থেকে আপনার সব কথা শুনেছি। আপনারা যা জেনেছেন তা সত্যি। সব স্বীকার করছি, আমি সব স্বীকার করছি। আমি মেরে ফেলেছি ছেলেটিকে। কিন্তু আপনাদের মধ্যে যিনি বললেন এ হত্যা নিছক দুর্ঘটনা, তার ভুল হয়নি। আমি জানতামও না যে জিনিসটা বাগিয়ে ধরেছিলাম সেটা একটা ছুরি। মরিয়া হয়ে টেবিলের উপর থেকে যা হয় একটা তুলে নিয়ে ছেলেটাকে এক ঘা বসিয়ে দিয়ে ওর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেয়েছিলাম আমি, ব্যাস এটুকুই। আর এটাই সত্যি। ম্যাডাম, আমি জানি আপনি সত্যি কথাই বলছেন, কিন্তু আপনাকে দেখে কিন্তু মোটেই সুস্থ মনে হচ্ছে না আমার। বিভৎস হয়ে উঠেছিল ভদ্রমহিলার মুখের রং। মুখের সেই কালো ধূসর স্তরের চেয়েও ভয়াবহ সেই বর্ণ। শয্যার একপাশে বসে পড়ে তিনি বলে চললেন, বেশিক্ষণ আমি এখানে থাকছি না, কিন্তু কিন্তু পুরো সত্যটা আপনাদের জানাতে চাই। আমি আমি এই লোকটার স্ত্রী। এ কিন্তু ইংরেজ নয়, রাশিয়ান। ওর নাম আমি বলবো না, এই জন্য আপনারা প্লিজ আমায় অনুরোধ করবেন না। এই প্রথম নড়ে উঠলেন বৃদ্ধ। বললেন, ঈশ্বর তোমার মঙ্গল করুক হ্যানা, ঈশ্বর তোমার মঙ্গল করুন। 2 চোখে গভীর অবজ্ঞা নিয়ে প্রফেসরের দিকে তাকালেন ভদ্রমহিলা। সার্জিয়াস, তোমার এই জঘন্য ঘৃণিত জীবনটাকে কেন এমনভাবে আঁকড়ে ধরতে চাও বলো তো? এই জীবনে ক্ষতি করেছ অনেকের, কিন্তু ভালো করনি কারোরই, এমনকি তোমার নিজেরও নয়। যাই হোক,
বিধাতার নির্ধারিত সময়ের আগে তোমার ওই অপলকা জীবনসূত্র ছেড়ে দেওয়ার কারণ হতে চাই না আমি। অভিশপ্ত এই বাড়ির চৌকাঠ পেরোনোর পর থেকে যথেষ্ট যথেষ্ট নির্যাতন গেছে আমার আত্মার ওপর, কিন্তু তবুও আমায় সব বলতে হবে, আজ সব বলতে হবে, তা না হলে খুব যে দেরি হয়ে যাবে। আগেই বলেছি, এই লোকটার স্ত্রী আমি। আমাদের যখন বিয়ে হয় তখন ওর বয়স ছিল 50, আর আমি 20 বছরের এক বোকা মেয়ে। বিয়েটা হয়েছিল রাশিয়ার ইউনিভার্সিটিতে। শহরটির নাম আমি বলবো না। ঈশ্বর তোমার মঙ্গল করুক না। আবার বিড়বিড় করে ওঠেন বৃদ্ধ। আমরা ছিলাম সংস্কারক, বিপ্লবী, নিহিলিস্ট। ও ছিল, আমি ছিলাম, আরো অনেকে ছিল। তারপর একটা সময় এলো যখন প্রত্যেকেই আমরা ঝামেলায় জড়িয়ে পড়লাম। একজন পুলিশ অফিসার খুন হয়েছিল, তার জন্য গ্রেপ্তার হলো অনেকে। সাক্ষী সাবুদের দরকার হয়ে পড়ল। আমার স্বামী তার নিজের স্ত্রী এবং সঙ্গীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। হ্যাঁ, ওর স্বীকারোক্তির পর আমরা সবাই গ্রেপ্তার হলাম। কয়েকজন তো হাসি কাঠের মঞ্চেও উঠল, আর কয়েকজন গেল সাইবেরিয়ায়। শেষের দলে আমি ছিলাম, কিন্তু যাবজ্জীবন মেয়াদ ছিল না আমার। নোংরা পথে পাওয়া সমস্ত অর্থ নিয়ে ইংল্যান্ডে চলে এলো আমার স্বামী। সেই থেকেই পরম শান্তিতে এখানে আছে সে। ও অবশ্য ভালো করে জানে যেদিন ব্রাদারহুড জানতে পারবে তার ঠিকানা, সেদিন থেকে 7টা দিনও যাবে না ন্যায় বিচারের দণ্ড ওর শিরে নেমে আসতে। কাঁপা হাত বাড়িয়ে কোনো মতে একটা সিগারেট তুলে নিলেন বৃদ্ধ। বললেন, আমি তোমার হাতের মুঠোয় না, আর চিরকালই আমার ভালো বই খারাপ করনি তুমি। এখনো কিন্তু ওর শয়তানের চূড়ান্ত দিকটা আপনাদের আমি বলিনি। নিঃস্বার্থ এবং প্রেমময় তার চরিত্র, এর কোনোটি কিন্তু আমার স্বামীর নেই। জোর জবরদস্তি, জুলুমবাজিকে ঘৃণা করত সে, ভালোবাসত অহিংসাকে। অপরাধী ছিলাম আমরা প্রত্যেকেই, অবশ্য যদি একে অপরাধ বলা যায়, কিন্তু সে নয়। এই পথ থেকে ফেরানোর জন্যই চিঠি লিখত সে আমায়। এই চিঠিগুলোই বাঁচাতে পারতো ওকে, আর পারতো আমার ডায়েরিটা। তার প্রতি আমার মনোভাব, আমার আবেগ, অনুভূতি প্রতিদিন লিখে রাখতাম এই ডায়েরিতে। আর লিখতাম আমাদের প্রত্যেকের ব্যক্তিগত মতামত। ডায়েরি আর চিঠির তারা দুটোই খুঁজে বার করে নিজের কাছে রেখে দেয় আমার অতিদেবতা। শুধু রেখে দেওয়া নয়, একদম একদম লুকিয়ে ফেলে এই দুটি জিনিস এবং আপ্রাণ চেষ্টা করে ওই যুবা পুরুষটির জীবনদীপ নিভিয়ে দিতে। কিন্তু কিন্তু এক্ষেত্রে ব্যর্থ হয় সে। প্রাণে বেঁচে গেলেও মুক্তি পেল না অ্যালেক্সিস। তাকে পাঠানো হলো সাইবেরিয়ায়। সেইখানেই এখনো এই মুহূর্তে সে কাজ করে চলেছে একটা একটা নুনের খনিতে। ভাবো দেখি তার অবস্থাটা। শয়তান কোথাকার! এখন এই মুহূর্তে যার নাম উচ্চারণ করার যোগ্যতাও তোমার নেই, সেই অ্যালেক্সিস কৃতদাসের মতো গতর খাটিয়ে কোনো রকমে রয়েছে বেঁচে। আর তবু কিনা তোমার জীবন আমার হাতের মুঠোয় থাকা সত্ত্বেও তোমায় রেহাই দিতে। তখন জানতাম না যে বাড়িরই কর্মচারী সে। এক্স্যাক্টলি। বাড়ি ফিরে এসে সেক্রেটারি প্রফেসর কোরামকে জানায় রাস্তায় দেখা সেই মহিলাটির কথা। তারপর শেষ নিঃশ্বাস ফেলার সময় এই খবরটি পাঠাতে চেয়েছিলেন তাকে, যে এই সেই মেয়েটি, যে মেয়েটির কথা এইমাত্র সে আলোচনা করে এসেছে তার সঙ্গে। আমাকে কথা বলতে দিন। আদেশের সুর ধ্বনিত হয়ে ওঠে ভদ্রমহিলার কণ্ঠে। যন্ত্রণায় কুঁচকে ওঠে তার মুখ। ও পড়ে যেতেই ঘর ছেড়ে ছুটে বেরিয়ে পড়লাম আমি। ভুল দরজা দিয়ে ঢুকে পড়লাম আমার স্বামীর ঘরে। ও চেয়েছিল আমাকে ধরিয়ে দিতে, কিন্তু কিন্তু আমি বুঝিয়ে দিলাম যে ও কাজ ঠিক করতে যাওয়ার আগে তার মনে রাখা উচিত যে তারও জীবন আমার হাতে আছে। আমাকে আইনের খপ্পরে দিলে আমিও তাকে সঁপে দেবো ব্রাদারহুডের কবলে। আমি যে শুধু আমার জীবনের জন্যই বাঁচতে চেয়েছিলাম তা নয়, আমি আমার উদ্দেশ্য সিদ্ধ করতে চেয়েছিলাম।
ও বুঝলো আমার যে কথা সেই কাজ, বুঝলো যে ওর অদৃষ্ট নির্ভর করছে আমার অদৃষ্টের উপর। শুধু শুধু এই কারণেই আমায় আড়াল করতে চেয়েছিল, আর কোনো কারণের জন্য না। অন্ধকারাচ্ছন্ন একটা লুকোনোর জায়গায় আমাকে ঠেলে ঢুকিয়েও দিয়েছিল। পুরনো যুগের চিহ্ন এই খুব সে জায়গাটার হদিশ জানতো শুধু সে নিজে। নিজের ঘরে খাবার আনিয়ে খেত, তাই ওর খাবারের অংশ আমাকেও দিতে পেরেছিল। ঠিক ছিল যে পুলিশ বাড়ি ছেড়ে বিদায় হলে রাতের অন্ধকারে গা ঢাকা দেবো আমি, এবং আর কোনোদিনও ফিরে আসবো না এই অঞ্চলে। কিন্তু কেন জানি না আমাদের প্ল্যান ফাঁস হয়ে গেল আপনার কাছে। পোশাকের ভেতর থেকে বুকের কাছে লুকানো ছোট্ট একটা প্যাকেট টেনে বার করলেন ভদ্রমহিলা। বললেন, এই আমার শেষ কথা। এই প্যাকেটের বিনিময়ে মুক্তি পাবে অ্যালেক্সিস। ন্যায় বিচারের প্রতি আমার শ্রদ্ধা আর অনুরাগের বিশ্বাসেই এই জিনিস গচ্ছিত রাখলাম আপনার হাতে। নিন, রাশিয়ান এম্বাসিতে আপনি পৌঁছে দেবেন এই প্যাকেটটা, প্লিজ। আমার কর্তব্য শেষ হয়েছে। আর থামাও ওকে! চেঁচিয়ে উঠল হোমস। ঝড়ের মতো ঘরের মাঝ দিয়ে ছুটে গিয়ে ভদ্রমহিলার হাত থেকে ছিনিয়ে নিল ছোট একটা শিশি। বড় দেরি হয়ে গেছে। শয্যার ওপর লুটিয়ে পড়তে পড়তে উনি বললেন, বড় দেরি হয়ে গেছে। গোপন স্থান ছেড়ে বেরিয়ে আসার আগেই বিষ খেয়েছি আমি। মাথা ঘুরছে। চললাম। প্যাকেটটার কথা স্মরণে রাখবেন স্যার। এ দায়িত্ব আপনার। শহরে ফেরার পথে ট্রেনের মধ্যে বসে হোমস বলল, খুবই সোজা ছিল কেসটা, কিন্তু কয়েকটা দিক থেকে বেশ শিক্ষামূলক। প্রথম থেকেই পুরোপুরি কেসটা নির্ভর করছিল ওই পেন্সনেস্টার উপরে। কপাল ভালো, তাই মরার আগে চশমাটা ছিনিয়ে নিতে পেরেছিলেন স্নেপ। তা না হলে এই রহস্যের মর্মোদ্ঘাটন করা হয়তো কোনোদিনই সম্ভব হতো না। কাজ দুটোর শক্তি লক্ষ্য করেই বুঝেছিলাম যে এই চশমা যিনি ব্যবহার করেন তাকে প্রায় অন্ধ বললেই চলে। বিনা চশমায় তিনি নিতান্তই অসহায়। তাই তুমি যখন আমাকে বিশ্বাস করতে বললে যে আততায়ী সরু এক ফালি ঘাসের উপর দিয়ে গেছে অথচ তার একবারও ভুল পা ফেলেনি, তখন তো আমার মনে থাকতে পারে যে আমি বলেছিলাম কাজটা বড়ই অসাধারণ। মনে মনে কিন্তু আমি নিশ্চিত জানতাম যে এই কাজ একেবারে অসম্ভব। হ্যাঁ, তার আরেকটা চশমা থাকলে অবশ্য আলাদা কথা, কিন্তু তা সম্ভব না। কাজে ভদ্রমহিলা যে বাড়ির মধ্যেই আছেন এমন প্রকল্প বা হাইপোথেসিস আমি বেশ গুরুত্ব দিয়ে ভাবতে শুরু করলাম। দুটো করিডোরে একই রকমের দেখতে নারকেল দড়ির মাদুর পাতা দেখে এইটা বুঝতে পারলাম যে পথ ভুল করাটা খুবই স্বাভাবিক ছিল তার পক্ষে। সেক্ষেত্রে তিনি যে প্রফেসরের ঘরে ঢুকেছেন তার না বললেও চলে। তাই প্রথম থেকেই রীতিমতো সজাগ হয়ে রইলাম। আমার ধারণা যাতে সত্য প্রমাণিত হয়, এমন কিছু যাতে আমার চোখ এড়িয়ে না যায়, সেদিকে সতর্ক তীক্ষ্ণ চোখেই পর্যবেক্ষণ করতে লাগলাম আমি সব কিছু। তন্ন তন্ন করে ঘরটা পরীক্ষা করে দেখেছিলাম লুকোবার কোনো জায়গা আছে কিনা। কার্পেটে একটানা পাতা এবং মেঝের সঙ্গে সেটা পেরেক দিয়ে আটা রয়েছে, তাই মেঝের উপর কোনো চোরা দরজা থাকার সম্ভাবনা প্রথমেই নাকচ করে দিলাম আমি। ওই বইগুলোর পেছনে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকার কোনো জায়গা থাকতে পারে। জানো তো, সেকালে লাইব্রেরিতে এই ধরনের কায়দা কিন্তু হামেশাই দেখা যেত। লক্ষ্য করলাম মেঝের সর্বত্রই পর্বত প্রমাণ বই, কিন্তু একটা বুককেসের সামনে একদম ফাঁকা। গোপন স্থানের দরজা হয়তো এইটাই, কিন্তু আমাকে সাহায্য করতে পারে এমন কোনো চিহ্ন আমি দেখতে পেলাম না। তবে কার্পেটটার রং ম্যাটম্যাটে ধূসর বাদামি। এই রঙের কার্পেট পরীক্ষা করা খুব সহজ, তাই এমন চমৎকার চুরুটগুলোর অনেকটাই শেষ করে ফেললাম খুব অল্পক্ষণের মধ্যে। আর ছাই ফেলতে লাগলাম সন্দেহজনক বুক কেসটার সামনে, ওই সমস্ত জায়গাটার উপরই। কৌশলটা ভারী সহজ, কিন্তু দারুণ কাজে লাগে আমার। তারপর আমরা নিচে নেমে গেলাম। ওয়াটসন, তোমার সামনেই তো প্রমাণ করলাম যে আমার